পাহাড়, নদী, জঙ্গল আর পশু পাখিদের সঙ্গে নিরিবিলিতে কয়েকটা দিন কাটাবো বলে সপরিবারে বন্ধুবান্ধবের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের ডুয়ার্সে। সেখানকার সবুজ বনভূমি আর বড় বড় চা বাগান, তার সঙ্গে জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে জিপ সাফারিটা আরও বেশ রোমাঞ্চকর করে তুলেছিল। গতকাল আমরা জয়ন্তী এসে জয়ন্তী নদীর ধারে সুন্দর একটা হোমস্টেতে রাত্রেবেলা ছিলাম। গতকালকের বেড়ানোর গল্প তো তোমাদেরকে আগের পর্বেই বলেছি, তবে আজ শুরু করা যাক জলদাপাড়া থেকে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 8ই জানুয়ারি 2024। আজকে সকাল পর্যন্ত ছিলাম আমরা জয়ন্তীতে। এখন আমরা জয়ন্তী থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি কুচবিহার রাজবাড়ি দেখে তারপরে আমরা যাব জলদাপাড়া। গাড়িতে আমরা প্রথমে যাব কুচবিহার, কারণ আমরা কুচবিহার রাজবাড়ি দেখে জলদাপাড়া ঢুকব। সান্তালা বাড়ির থেকে কোচবিহারের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। বেশ অনেকক্ষণ গাড়ি চলার পর আমরা কোচবিহার শহরের মধ্যে ঢুকে পড়লাম। রাজবাড়ির গেট পেরিয়ে আরও একটু এগিয়ে এখন বাজে বেলা 12টা। এই এসে পৌঁছে গেলাম কোচবিহার রাজবাড়ির সামনে। এখানে গাড়ি পার্ক করে রাখা হলো। এখান থেকে জাস্ট কিছুটা হেঁটে গিয়ে তারপরে রাজবাড়ি যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। 25 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম রাজবাড়ি চত্বরে। এখানে ক্যামেরা দিয়ে ছবি তোলার অনুমতি নেই, তাই মোবাইলে রাজবাড়ির ছবি বাইরে থেকে তুলতে পারলাম। এই রাজবাড়িটি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তৈরি করিয়েছিলেন। বর্তমানে এই রাজবাড়িটি এএসআই এর অধীনে সংরক্ষিত রয়েছে। রাজবাড়ির ভেতরে একটা মিউজিয়াম রয়েছে, যেখানে রাজপরিবারের ব্যবহৃত সামগ্রী, আসবাবপত্র, চিত্র সামগ্রী এই সমস্ত কিছু দেখা যায়। এখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম। এরপরে কোথায় যাচ্ছি বলো? আমি যাচ্ছি শালকুমার সিসামারা জলদাপাড়ার জঙ্গল, যেটা গ্রাম। যে হোটেলটা যাচ্ছেন এটার নাম, জায়গাটার নাম হচ্ছে সিসামারা। আচ্ছা, কতক্ষণ লাগতে পারে? এখান থেকে ধরে রাখুন 1.5 ঘন্টা কাছাকাছি। আজ রাত্রে আমরা ওখানেই থাকব। তোমাদেরকে জানিয়ে রাখি, ডুয়ার্সের এই 4 রাত 5 দিনের ট্রিপটা করছি ট্যুর কিংডমের সাথে। কারণ ওনাদের সঙ্গে আমি প্রথমে দার্জিলিং বেড়াতে গেছিলাম, খুব ভালো পরিষেবা পেয়েছি, তাই জন্য ওনাদের সঙ্গে এসেছি। এবারে কিরকম পরিষেবা পাবো সবটাই তোমাদেরকে জানাবো। যাক, বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর জলদাপাড়াতে ঢুকে পড়লাম। এখন বাজে বেলা প্রায় 2টোর কাছাকাছি। এই আমরা এসে পৌঁছে গেলাম জলদাপাড়ায়। আজকে যে রাত্রে আমাদের থাকার জায়গা, সেই জায়গা এটা হচ্ছে জলদাপাড়া রিভারহিন হোমস্টে। গাড়ি থেকে লাগেজ নামিয়ে চললাম হোমস্টের দিকে। হোমস্টেটা বেশ সুন্দর এবং সাজানো গোছানো। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। হোমস্টের ছেলেরা আমাদের লাগেজ তুলে দিল। আমাদের জন্য ঘর বুক করা আছে দোতলাতে। সামনের দোতলায় যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। দোতলা থেকে এখানকার পরিবেশ বেশ সুন্দর লাগছে। চারদিকে জঙ্গলের মধ্যে আজকে কিন্তু রাতটা কাটাবো। আমাদের হচ্ছে 103 নম্বর ঘর। চলটা খোলাই আছে। চলে এলাম ঘরের মধ্যে। বাহ, ও এটা কি হলো? বাহ, ঘরটা বেশ বড়। তার মধ্যে কিং সাইজের একটা খাট রয়েছে। চারদিকটাই সাজানো গোছানো, একটা রুচির ছাপ পাওয়া যায়। ওয়াশরুমটাও যথেষ্ট বড় এবং সমস্ত আধুনিক সুবিধাযুক্ত।
সত্যি আজকের থাকার জায়গাটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে। রুমে লাগেজ রেখেই আবার সঙ্গে সঙ্গে চলে এলাম ডাইনিং স্পেসে, কারণ আমাদেরকে এখন লাঞ্চ করে তারপরে বেরিয়ে যেতে হবে, কারণ আজকে আমাদের কিন্তু জঙ্গল সাফারি আছে। চলুন দেখা যাক আজকে কী কী মেনু আছে। একতলার ডাইনিংটাও বেশ বড়। আমি এসে টেবিলে বসে পড়লাম। ডাল, বেগুন ভাজা। মাছের তেল মেল সব তুলে দেয় তো। এই রান্না বান্না কিরম হয়েছে? তোমরা তো খাওয়া শুরু করেছো, আমি তো অনেক লাস্টে খাওয়া শুরু করেছি। রান্না বান্না খুব ভালো, অসাধারণ, ঠিক খুবই ভালো আছে। মসুর ডালটা, একদম যেন ঘরোয়া রান্না, খুব ভালো। মসুর ডালটা তো দেখেই বুঝতে পারছি। পেঁয়াজ দিয়ে মসুর ডাল আমার তো খুব ফেভারিট। হেভি, খুব সুন্দর। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। মিনিট 10 গাড়ি চলার পর গাড়ি আমাদেরকে নামিয়ে দিল জলদাপাড়ার, যেখান থেকে কার সাফারি হয়। এটা হচ্ছে সেই 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের কাছে নামিয়ে দিল। এবার চলুন তাহলে যাওয়া যাক। পার্কিং থেকে কিছুটা হেঁটে এগিয়ে চললাম জঙ্গলে ঢোকার গেটের কাছে। এই আমরা পৌঁছে গেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটে। এইখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস রয়েছে। এখানে কিছু কাজকর্ম থাকে, যেমন আমাদের টিকিটগুলো অনলাইনে কাটা হয়েছে, তার যে কপি সেটা সফট কপি আমাদের দেখাতে হবে, প্লাস একটা হার্ড কপি এখানে জমা করতে হবে, প্লাস তার সঙ্গে আমরা যে আইডি প্রুফ দিয়ে টিকিটগুলো কেটেছিলাম অর্থাৎ আধার কার্ড, তার একটা জেরক্স কপি এখানে জমা করতে হবে। এইগুলো সমস্ত কাজকর্ম করে তারপরে এই সামনে গাড়ি রাখা আছে, এই গাড়িতে করে আমরা যেতে পারবো। তোমাদেরকে জানিয়ে রাখি, জিপ সাফারির জন্য অনলাইনে আমরা আগে থাকতেই টিকিট কেটে রেখেছিলাম। মাথাপিছু খরচ পড়েছিল 280 টাকা করে। এই টিকিটের খরচ কিন্তু আলাদাভাবে দিতে হয়, ট্যুর প্যাকেজের মধ্যে নয়। এবারে অফিসে ঢুকে সব কাজকর্ম সেরে নিলাম। এখানে প্রতিদিন সকালবেলা 2টো এবং বিকেলবেলা 2টো ট্রিপ জিপ সাফারি হয়ে থাকে। অবশেষে অফিসিয়াল সব কাজকর্ম হলো। ট্যুর কিংডমের শেখরদা তো অনলাইনে টিকিট কেটেই দিয়েছিল, আমাদের এখানে জমা করতে হলো। এই যে আমরা 7 জন আছি, তার জন্য 3135 টাকা জমা করতে হলো। এর মধ্যে গাড়ি চার্জ থেকে শুরু করে সমস্ত কিছু আছে। অবশেষে গাড়িতে উঠে পড়লাম। 1.5 ঘন্টা আমাদের সাফারি টাইম। দেখা যাক কি কি পাওয়া যায়। চলুন তাহলে। এরপরে হুড খোলা জিপে উঠে চলা শুরু হলো। তোমাদেরকে জানিয়ে রাখি, 2 জনে পুরো জিপ নিলে খরচ পড়ে 2630 টাকা, আর 3 জন হলে 2830 টাকা, 4 জন হলে 3030 টাকা, আর 5 জন হলে 3230 টাকা, 6 জন হলে 3430 টাকা প্রতি গাড়িতে জমা করতে হয়। এটা কিন্তু টিকিটের খরচ ছাড়া আলাদা। গাড়ি এবারে মেঠো পথ ধরে জঙ্গলের মধ্যে ঢুকতে শুরু করলো। তবে এদিকে জঙ্গল ততটা ঘন নয়, গাছেদের ফাঁক দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এতে সুবিধা হলো দূরে বন্য প্রাণীরা থাকলে আমরা দেখতে পাবো। রে কিরম লাগছে? ভালো লাগছে? ওয়াও, তোমার কিরম লাগছে? দারুণ, বাট মা এখন ফোন ধরছে। আরো কিছুটা যাওয়ার পর ময়ূর কোথায়? ও, আমার মেয়ে প্রথমে একটা ময়ূর দেখতে পেয়েছে। জিপের ঝাঁকুনিতে আমার ক্যামেরা সামলাতে সামলাতেই সে চলে গেল। এবারে বিরাট লম্বা লম্বা গাছ আর ডান দিক বাঁ দিকে ঘাসের জমির মধ্যের পথ ধরে এগোতে থাকলাম। আরো কিছুটা যাওয়ার পর আমরা 2টো ময়ূর দেখতে পেলাম। শান্তভাবে ওরা ঘুরে বেড়াচ্ছে।
এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার জিপ চলতে শুরু করলো। এবারে আরও কিছুটা এগোনোর পর চোখে পড়ল বলগা হরিণের দল। তারা নিজেদের মতন করে ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেকগুলো হরিণ ঘুরে বেড়াচ্ছে। এখানে হরিণদের দেখে এগিয়ে চললাম সামনের দিকে। অনেক কিছু দেখতে পাচ্ছি। আমাদের গাইড সাহেব বললেন যে এখানে প্রচুর ময়ূর দেখতে পাবো। আমরা তো এইমাত্র বলগা হরিণও দেখতে পেলাম। কি এরপরে সামনে অনেকগুলো সাম্বার হরিণ দেখতে পেলাম। সাম্বার হরিণ, ও অনেকগুলো সাম্বার হরিণ। এই যে একটা ময়ূর পেখম তুলেছে, দুটো। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আরো জঙ্গলের ভেতরে ঢুকতে থাকলাম। বন মোরগের জন্য এটা কি বাইসন দেখা গেছে। কিছুটা চলার পরেই আমরা জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 5 কিলোমিটার ভেতরে আসার পরে তারপরে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এই যে ওয়াচ টাওয়ারটা, এটার উপরে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। এখান থেকে ওপরে উঠে দাঁড়ানোর পরে যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে এই ওয়াচ টাওয়ার থেকে আমরা কিছু জন্তু বা জানোয়ারকে দেখতে পাবো। চলুন ওপরে গিয়ে দেখা যাক। ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের চারদিকটা বেশ সুন্দর লাগে। বেশ কিছুক্ষণ ওয়াচ টাওয়ারে দাঁড়ালাম, না কিছুই দেখা গেল না। এখন আবার গাড়িতে উঠে যাচ্ছি আর একটা ওয়াচ টাওয়ারে, দেখি ওখানে গিয়ে কি কিছু পাওয়া যায়। যদি হ্যাঁ, হরিণ আর ময়ূর কিন্তু খুব অনেক পাওয়া যাচ্ছে। 1 মিনিট পর পরই হরিণ আর ময়ূর পাওয়া যাচ্ছে। আবার জঙ্গলের পথ ধরে এগোতে থাকলাম। এই দিকটা বেশ সবুজ, বড় বড় অনেক গাছ রয়েছে, বেশ ভালো লাগছে। এই জঙ্গল সাফারিটা প্রতি বছর 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে। চলার পথে গাছের ওপরে একটা ময়ূরকে দেখতে পেলাম। আমাদেরকে দেখে সে উঁচু একটা ডালে গিয়ে উঠে বসলো। এবারে আমাদের গাড়িগুলো দাঁড়ালো একটা দূরে গন্ডার দেখা গেছে বলে। গন্ডার আমরা চোখে দেখতে পেলাম না, কিন্তু গাছপালাগুলো নড়তে দেখলাম। আবারও জল জঙ্গল পেরিয়ে এগোতে থাকলাম। সামনের এই ওয়াচ টাওয়ারটা আমরা উঠলাম না। এবারে চললাম এই ঘন জঙ্গলের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের কাঠের তৈরি হলন বাংলো ছিল যে জায়গাতে, সেই জায়গাটা দেখতে। গাড়ি থেকে নেমে এগিয়ে চললাম। এই জায়গাটা খুব সুন্দর। এইখানেই ছিল হচ্ছে হলন বাংলোটা। এইখানে 1967 সালে কাঠ দিয়ে তৈরি করা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বাংলো ছিল। সেই বাংলোটা 2024 সালে 18 থেকে 19 জুন রাত্রেবেলা আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এগিয়ে গেলাম পাশ দিয়ে বয়ে চলা হলং নদীর দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে কুলকুল করে বয়ে চলেছে এই হলং নদী। বর্ষায় এর জলের গতিবেগ অনেকটাই বেড়ে যায়। খুব সুন্দর জায়গাটা। আবার জিপে উঠে পড়লাম জঙ্গলের ভেতরে আদিবাসীদের নৃত্য দেখতে যাব বলে। জিপ এগিয়ে চলল জঙ্গলের অন্য পথ ধরে। গাড়িতে বেশ কিছুটা আসার পর এবারে গাড়ি আমাদেরকে একটা জায়গায় নিয়ে এলো। এখানে আদিবাসী নৃত্য দেখা হবে বলে।
জঙ্গলের মধ্যে হেঁটে কিছুটা এগিয়ে পড়ল নৃত্যানুষ্ঠানের জায়গা। ততক্ষণে সন্ধে নেমে গেছে। অনেকটা সময় এখানে অনুষ্ঠান দেখলাম। স্থানীয় মানুষজন এখানে কিছু স্ন্যাক্স নিয়ে বসেছেন আমাদের মতন ট্যুরিস্টদের জন্য। এই সন্ধেবেলা জঙ্গলের মধ্যে এইরকম আদিবাসীদের নাচ, তার সঙ্গে গরম গরম কফি, এ একটা আলাদা ভাইবস। কিন্তু এটা ঠিক, খুব সুন্দর লাগছে। এই জঙ্গল সাফারিটা না করলে সত্যি অনেক কিছু মিস করতাম। এখনো অনেক মানুষজন আসছে। इधर आओ, इधर इधर हम आते हैं। এখানে আরো কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম। এবারে জঙ্গলের অন্ধকার ছিঁড়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। অন্ধকারে জঙ্গল সাফারির আলাদাই এক রোমাঞ্চকতা। ড্রাইভার বলে রেখেছে অন্ধকারে কিন্তু লেপার্ড দেখা যেতে পারে। ঠিক তাই, আমাদের আগের গাড়ির ট্যুরিস্টরা লেপার্ড দেখতে পেয়েছে। আরে দাদারা লেপার্ড দেখে লেপার্ডটাকে তাড়িয়ে দিয়েছে। ও তাহলে ঠিকই বলেছে। এই এখন বাজে সন্ধে 6টা। আমরা পুরো জঙ্গল সাফারি কমপ্লিট করে এখন গেট থেকে বেরিয়ে এলাম। এখন দেখি এখানে একটু চা খাওয়া যায়, যদি ভালো চা খেয়ে তারপরে চলে যাব আমাদের গেস্ট হাউসে। এখান থেকে চা খেয়ে নিলাম। এবারে আমাদের গাড়িতে করে চললাম আমাদের রাতের আস্তানাতে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। ঘরে ঢুকতেই চা চলে এলো। পকোড়া না খাওয়ার কি আছে, একটু বানিয়ে দাও। তাহলে চাটা আগে দিয়ে গেলে। আমরা সবাই মিলে একটা ঘরের মধ্যে এসে চা আর পকোড়া খেয়ে মজা করতে থাকলাম। সঙ্গে চললো দেদার আড্ডা। এখন বাজে রাত্রি 10টা 7। এতক্ষণ সবাই মিলে একসঙ্গে গল্প গুজব করতে করতে একটু দেরি হয়ে গেল। এখন যাচ্ছি ডিনারের জন্য। ডাইনিংয়ে আসতেই গরম গরম খাবার চলে এলো। রাতের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কারি। আমাকে একটা দেবে না? এবারে খাওয়া শেষ করে রাতে ঘুম। পরের দিন সুন্দর একটা সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হলো। আমরা হাঁটতে হাঁটতে আমাদের হোমস্টের পেছন দিকটাতে গেলাম ঘুরতে। আমাদের হোমস্টের ঠিক পেছন দিকটাতেই বয়ে চলেছে শান্ত তোরসা নদী। আমরা আস্তে আস্তে নদীতে নেমে পড়লাম। কিরকম লাগছে? আমার ভালো লাগছে। খুব সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। আমার সাঁতার কাটতে ইচ্ছে করছে। এই জন্য বলেছিলাম সাঁতারটা তাড়াতাড়ি করে শেখ। আমি সাঁতার জানি, আই নো ইট। সত্যিই কিন্তু এখানকার পান্না সবুজ জলে সাঁতার কাটতে ইচ্ছা করে। আমরা নদীর ধারে বসে কিছুটা সময় কাটালাম। এই হচ্ছে উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গে আসলেই কিন্তু প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করা যায়। এখানে পাহাড়, নদী, জঙ্গল
সব কিছু একসঙ্গে পাওয়া যায়। এই জন্যই বাঙালির কাছে কিন্তু উত্তরবঙ্গে এক আলাদা গুরুত্ব। এবারে প্রকৃতিকে দেখতে দেখতে নদী বাঁধ ধরে আরও এগোতে থাকলাম। কিছুটা এগিয়ে নেমে পড়লাম রিভার বেডে। এদিকে তৌসা নদী অনেকটা চওড়া, তাই এখানে কম জল রয়েছে। নুড়ি পাথরের ওপর দিয়ে কুলকুল করে বয়ে চলা তৌসা নদীর রূপ অনবদ্য। অপর্ণা আর রাহি দুজনে মিলে পা ভেজাতে জলে নেমে পড়ল। ওরা বেশ মজাই করছে, ভালো লাগছে। সত্যি জলদাপাড়ায় এসে আমরা বেশ ভালো করেই আনন্দ করতে পারছি। প্রকৃতির এতটা কাছে থাকতে পারা এটা অনেক বড় কিছু। কিছুক্ষণ পর ওরা ঘুরে চলে এলো। দারুণ মজা হলো। থ্যাংক ইউ। আমি পরে আসবো। আজকে আমার মেয়ের জন্মদিন, তাই ওর জন্য ফোন এসেই যাচ্ছে। হ্যাঁ, মাসি কবে আসবে? থ্যাংক ইউ। রাহি এখানে এসে যা ইচ্ছা তাই করছে, যেরকম খুশি সেরকম মজা করছে। এটাকেই বলে শৈশব। এখানেও আমরা অনেকটা সময় কাটিয়ে এগিয়ে চললাম হোমস্টের দিকে। খুব ভালো কাটলো সকালটা। এই রিভার বেডটা সত্যিই খুব সুন্দর, আর নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ানো যায়, কোনো বিপদের ঝুঁকি কম। আজকে আমরা জলদাপাড়ার থেকে বেরোবো চিলাপাতা হয়ে সোজা লাটাগুড়ি। চলুন এখন গিয়ে একদম স্নান টান করে রেডি হয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। হোমস্টেতে ঢুকতেই চা চলে এলো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে লাটাগুড়িতে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।